মাহমুদ খানের উদ্দেশ্যে বলল, ওগো, ডক্টরকে ডাকো না। ও তো চোখ খুলছে না, নাক থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো না প্লিজ। যুথিও তখন রাদীপকে পড়ে যেতে দেখে দৌড়ে রাদীপের কাছে গিয়ে গালে চাপড় দিয়ে ফোপাতে ফোপাতে বলল, কি কি হলো তোমার? চোখ বুঝছো না কেন তুমি? কথা বলো প্লিজ। বলে যুথি ফোপাতে ফোপাতে লিমা খানের হাত ধরে বলল। মেজুমা ভাই চোখ খুলছে না কেন? যুথির কথায় লিমা খান ওর দিকে তাকাতেই ভীষণ মায়া হলো ওনার। দুগালে 5 আঙুলের দাগ কিভাবে চকচক করছে। উনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। রাদীপকে যেমন উনি ভীষণ ভালোবাসেন, ঠিক তেমনই উনি আরিশকেও ভালোবাসে। আরিশ ছেলেটা এমন যে একটুতেই মাথা গরম হয়ে যায়, তারপর আর নিজেকে সামলাতে পারে না। কিন্তু যারা নিজেকে সামলাতে পারে তারা কেন পরিস্থিতি ঠান্ডা করার বদলে গরম করে? আরিশ যেহেতু বলেছে জ্যোতিকে ঘুরতে যেতে দেবে না, তাহলে ওকে জোর করে নিয়ে অশান্তি করার কি প্রয়োজন? থাকুক না আরিশ ছেলেটা জ্যোতিতে অ্যাডিক্টেড হয়ে। ওনার এসব চিন্তা ভাবনার মধ্যে আরিশ রক্ত আভা চোখ নিয়ে জ্যোতির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে টেনে তুলে বলল, তোর সাহস কি করে হলো আমার সামনে পরপুরুষের জন্য উতলা হওয়ার? আরিশকে আবার রেগে যেতে দেখে সাফওয়ান খান আরিশের দিকে এগোতে নিলে আরিশ চেঁচিয়ে বলল, আপনি এক পাও আমার কাছে আসার চেষ্টা করবেন না। বলে জ্যোতিকে পাজা কোলে তুলে সিঁড়িতে উঠতে নিলে জ্যোতি ছোটাছুটি করে জোরে কান্না করে বলল, বড় আম্মু, আম্মু, বড় আব্বু, তোমরা সবাই ওনাকে ছাড়তে বলো না। উনি আমাকে মেরে ফেলবেন। প্লিজ আমাকে ছাড়তে বলো। আমার ভয় লাগছে তো ওনাকে। যুথি ওভাবে ছটফট করার ভেতরে আরিশ ওর রুমে এনে যুথিকে বিছানার উপরে ফিক্কা মেরে রুমের দরজাটা লক করে বিছানার কাছে এসে দাঁত কিরমির করে বলল, এতটুকু বলে থেমে আবার বলল, তুই বলছিলি না আমি তোকে মেরে ফেলবো? একদম ভয় পাস না, আমি তোকে জানে মারবো না, কিন্তু তোকে স্বাধীনভাবে ছেড়েও দেব না। বলে ওর রুমের বারান্দা থেকে মোটা মোটা দুটো দড়ি এনে যুথির দিকে তাকিয়ে বাঁকা হেসে যুথির 2 হাত খাটের দুপাশে শক্ত করে বেঁধে দিল। যুথি হাত বাঁধায় ফুপিয়ে বলল, আমাকে বাঁধছেন কেন? আমার হাত খুলে দিন। আরিশ যুথির কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে শয়তানি হাসি দিয়ে বলল, আজ থেকে এমন বাধা অবস্থায় এই রুমে বন্দি থাকবি। বলে যুথির দিকে তাকিয়ে বাঁ চোখটা টিপ দিয়ে রুম থেকে বের হতে নিলে যুথি অনুনয়ের কণ্ঠে বলল, আমাকে এভাবে বেঁধে রেখে যাবেন না। আপনার দোহাই লাগে, আমাকে ছাড়ুন। আমার হাত দুটো খুলে আমাকে যেতে দিন। কিন্তু আরিশ যুথির কোনো কথা না শুনে বাহির থেকে দরজাটা পিনলক করে যেতে নিলে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে। এটা দেখে আরিশ পাশ কাটিয়ে যেতে নিলে উনি আরিশের হাতটা ধরে ওনার রুমের দিকে হাঁটা দিলেন। সানজিদা খান ওনার রুমে এসে দরজাটা লক করে আরিশকে বিছানার উপর বসিয়ে বললেন, আরিশ, আমি তোমার জন্মধারিণী মা। তুমি কি আমার কোনো কথা শুনবে না? চুপ করে থাকবে না? তুমি এরকম পাগলামি করছো কেন? ওরকম একটা মেয়ের জন্য রাদিফের গায়ে হাত কেন আরিফের মাথা তো এমনিতেই গরম ছিল, এখন আবার তারই প্রেয়সীকে তারই সামনে অপমানযোগ্য কথা বলায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আমার কাছে মৌ কোনো ওরকম মেয়ে নয় আম্মু। ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। আজ বলেছ, নেক্সট যেন এই ধরনের কথা তোমার মুখ থেকে না শুনি। আরিশ, ওর জন্যই তুমি সেদিন আমাদের থেকে চলে গিয়েছিলে। 7-7টা বছর তুমি আমার বুকের কাছে ছিলে না? তোমার জায়গাটা ওকে দেখলেই কুড়ে কুড়ে খেত। আরিশ ওর মায়ের কথা শুনে বিছানায় বসে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার মা হও আম্মু। আমি তোমার ছেলে হয়ে আমার অনুভূতিগুলো তোমাকে বোঝাতে পারবো না। আর রইল বাকি মৌয়ের কথা, তাহলে তুমি আমাকে ঠিক যতটা ভালোবাসো ততটাই ভালো তুমি মৌকেও বাসো। কিন্তু তুমি তা প্রকাশ করো না, বরঞ্চ তুমি এটা প্রমাণ করো যে তুমি মৌকে পছন্দ করো না। কিন্তু আমি তো জানি আমার মা এতগুলো বছর সবার সাথে, সবার সামনে মৌয়ের সাথে খিটখিট করলেও সবার আড়ালে মৌকে আগলে রেখেছে, শুধু এটাই ভেবে যদি তার ছেলে দেশে ফিরে তাহলে একমাত্র এই মেয়ের জন্যই ফিরবে। সানজিদা খান ছেলের কাছে সত্যি ধরা পড়ার মতো কাচুমাচু করে বললেন, তোমার ভুল ভুল হচ্ছে। আমি এই মেয়েকে আরিশ ওর আম্মুর কথা শেষ করতে না দিয়ে বলল,
আম্মু, মিথ্যে বলার প্রয়োজন নেই। বউকে তুমি আড়ালে নয়, সবার সামনে আঁকড়ে রাখো। তাতে আমার মনে হবে আমার মাই পৃথিবীর শ্রেষ্ঠ মা। সানজিদা খান বুঝতে পারে ছেলের থেকে আর লুকোনো যাবে না, তাই উনি ধরে রাখা চোখের পানি ফেলে বললেন, তাহলে তুমি সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? মায়ের কথায় আরিশ উঠে চলে যেতে দিলে সানজিদা খান আরিশের হাত ধরে ভাঙা গলায় বললেন, আমি তোমার অনুভূতি শুনবো বাবা, মাকে বলো। আরিশ দাঁড়িয়ে যায় বাধ্য সন্তানের মতো মমতাময়ী মায়ের ভাঙা কণ্ঠ শুনে। আরিশকে দাঁড়াতে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে বললেন, মাকে বলবে না? আরিশ নিঃশ্বাস ফেলে হাত দুটো মোট করে বলল, আম্মু, তুমি তো জানোই আমি ছোটকাল থেকে মাথা গরম হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর আমি যেগুলো সহ্য করতে পারতাম না সেই জিনিসগুলো আমার সামনে বেশি হতো, মাত্রাহীন রিয়্যাক্ট করে ফেলতাম। এতটুকু বলে থেমে আবার বলল, আম্মু, মৌকে আমি কারোর সাথে সহ্য করতে পারি না। ও আমি ব্যতীত কারোর সাথে হেসে কথা বলুক, এটা আমি মানতে পারি না। ওর সামান্য হাসি আমার হৃদয়ে কুড়ে কুড়ে খায়। ওর সামান্য ব্যথা আমার হৃদয়কে কাঁপিয়ে দেয়। ওর চোখের পানি আমার সমস্ত সত্তা নাড়িয়ে দেয়। জানো আম্মু, ওর চোখে পানি দেখলে মনে হয় ওর চোখের পানি বের হওয়ার কারণগুলো জেনে সেই সব কষ্ট আমি নিঃশেষ করে দিই। তবু ওর চোখের পানি বের না হোক। আর যখন ওর চোখের পানির কারণটা জানতে পারি, তখন সর্বপ্রথম কারণটা আমি হই। আর যখন এটা জানতে পারি, মনে হয় পুরো পৃথিবী জ্বালিয়ে দেই। কিন্তু আফসোস, দুনিয়া তো আমার কিংবা আমার বাবার নয়। আরিশের রাগ কমতে দেখে সানজিদা খান ওনার পাশে আরিশকে বসিয়ে বললেন, তোমাকে আমি বুঝতে পারি, কিন্তু তুমি যে চলে গিয়েছিলে এই জিনিসটা তখন মানতে পারছিলাম না। বারবার এটাই মনে হতো মোয়ের জন্যই তুমি চলে গেছো। তাই তো তুমি চলে যেতে। সানজিদা খানের কথা শেষ করার আগে আরিশ বলল, মনে হতো না আম্মু, আমি মোয়ের জন্যই চলে গিয়েছিলাম। কারণ একটাই ছিল, ওর ছোট্ট মন বারবার ভুল করত। আর তার রেশ ধরে আমার আমার থেকে আঘাত পেত। আম্মু, আমি ওর প্রতি এতটাই অ্যাডিক্টেড যে ওকে দেখলেই ছুতে মন চাইতো, ওর সাথে সময় কাটাতে মন চাইতো। কিন্তু আম্মু, আমি সেটা করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম, ওকে বারবার ছুঁতে মন চাইতো, আর আমি সেটা করতাম। কিন্তু ও সেটা সহ্য করতে পারতো না। মরে যেত আম্মু, ও মরে যেত। আর ওর কিছু হলে আমি দম আটকে মরে যেতাম। ও শুধু আমার, শুধুই আমার আম্মু। সানজিদা খান ছেলের কথা নিঃশ্বাস ফেলে বললেন। ও তো এখনো ছোট। ওনার কথা শুনে আরিশ উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। রাদিফকে রাখার আর কোনো রাইট ছিল না, কারণ ওর সুইজারল্যান্ডের থাকার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই ওকে দেশে ফিরতে হতো। আর ও দেশে ফিরে আমার মোয়ের কাছে ঘেঁষতে চাইবে, এটা আমি জানি। তাই আমি ওর সাথেই আসি। সানজিদা খান রাদিফের চলে আসার কথাটা সম্পূর্ণ বুঝতে না পেরে বললেন, মানে? মানে এটাই আম্মু, রাদিফের সুইজারল্যান্ড স্কলারশিপ আমি করিয়েছিলাম, যাতে আবার অনুপস্থিতিতে ও মোয়ের কাছে যেতে না পারে। এর জন্যই রাদীপ হঠাৎ। হ্যাঁ, এতটুকু বলে থেমে আবার বললেন, মৌ আমার ছিল, আছে, অ্যান্ড মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আরও থাকতে বাধ্য। আরিশ তার মায়ের কথায় গম্ভীর কণ্ঠে বলল, সময়, এই 7 বছর অনেক সময় ছিল। বলে আরিশ রুম থেকে বেরিয়ে যায়। ব্যস্ত শহর, যানজটময় পরিবেশ, একে একে গাড়ি আটকে আছে জ্যামের কারণে। আর থাকবে নাইবা কেন, আজকে নির্বাচনের মিছিল, কালকে নির্বাচন, এই নিয়ে পক্ষপাতীরা রাস্তা জুড়ে আছে। এক রাস্তা আমানের লোক তো দুই রাস্তা আরিশের লোক। সামনাসামনি দাঁড়িয়ে আছে আরিশ ও আমান। দুজনের চোখেই ক্ষমতা ক্ষমতা খেলার নেশা। দুজন যখন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন আরিশের ফোনে ফোন আসে। মূলত আয়ান ফোনটা করেছে। আরিশ আয়ানকে ফোন করতে দেখে সাথে সাথেই ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ বল। বাজারের সভা। হ্যাঁ, কাল বাজারের রোডের সভাটা সকাল 10টায় শুরু হবে। সাবেক কমিশনারকে জানিয়ে দিস। শোন, ইমনকে বলবি বুথ ম্যানেজমেন্টের তালিকা আজ রাতের ভেতর চাই। ঠিক আছে। তখন আরিশ মায়ের সাথে কথা বলে রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আয়ান ফোন করে ইলেকশনের কথা বলায় আরিশ সাথে সাথে বেরিয়ে পড়েছিল। ও প্রথমে কেন্দ্রীয় সভায় যায়।
সেখান থেকে মোট 12টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন মাঝ রাস্তায় আমানের সাথে দেখা। আরিশ আমানের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, সেই ফাও ছোটাছুটি করছিস, পরিশ্রম করে শুধু শুধু শরীরে ঘাম ঝরাচ্ছিস। শোন, তোর বাবা এমপি ছিল বলে যে তুইও হবি সেটা কিন্তু না। আরিশ আমানের কথা শুনে বাঁকা হেসে বলল, বোকা তুই অনেক। সেটা তো ইলেকশনেই দেখা যাবে। অবশ্যই কালকে আমার বিজয় লাভ হবার পর তোর সাথে মিট করব, কোনো সমস্যা নেই। আরিশ, একদম চিৎকার করবি না, তোর সব কথা শুনবো আর তোকে পেট ভরে খাওয়াবো এমপি হওয়ার আনন্দে। টাটা। বলে আরিশ এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে হাত ইশারা করে ও লোকদের নিয়ে কাজে চলে যায়। এদিকে আমান আরিশের কথার ড্যাশ দেখে হাত দুটো মুঠো করে বন্ধ করে বলল, আমি জানি তুই যখন নির্বাচনে একবার নাম দিয়েছিস তখন এমপি তুই হবি। সেটা আমি হাজার লক্ষবার চেষ্টা করার পরও জয়ী হব না, কিন্তু তোকে একটু প্যারা দিলে ক্ষতি কি? আর তুই আমার ব্যবসার লাঠি তুলেছিস, এই সত্য আমি নেবই। বলে আমান ওর লোকেদের নিয়ে গন্তব্যে চলে যায়। আরিশ তখন জ্যোতিকে বিছানার সাথে বেঁধে রেখে চলে যাওয়ার পর জ্যোতি একটু চেষ্টা করতেই ওর হাতের বাঁধন দুটো খুলে ফেলে। এতে বেশ অবাক হয়েছিল ও, কারণ ও ভাবেনি হাতের বাঁধন এত সহজে খুলে ফেলতে পারবে। জ্যোতি হাত ছাড়িয়ে উঠে দরজার কাছে আসে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু দরজা ভেতর থেকে খোলাই ছিল। সমস্যা ছিল দরজা যতই টানছে খুলছে না। অনেকক্ষণ একরকম চেষ্টা করার পরও বুঝতে পারে আরিশ ইচ্ছে করে বাহির থেকে পিনলক সেট আপ করে গেছে, কারণ তার দরজার বাহিরে কোনো রকম তালা দেওয়ার সিস্টেম নেই, আছে পিনলক করার সিস্টেম, যেটা সে ছাড়া অন্য কেউ জানে না। যুথির নিজের প্রতি নিজের রাগ হলো। এখান থেকে বের হতে না পেরে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। যুথি কিছু ভেবে না পেয়ে বিছানায় এসে বসে, পা দুটো ছড়িয়ে। তার এখন আবারও ভীষণ কান্না পাচ্ছে। না জানি কতক্ষণ এভাবে রোমবন্দি হয়ে থাকতে হবে। একটা জীবন্ত মানুষ কি একলা করে বন্দি হয়ে থাকতে পারে? যদি মুখ ফুলিয়ে রুমের চারপাশটা দেখতে দেখতে হঠাৎ ওর চোখে পড়ে কাবার্ডের পাশে একটা কালো টলির ওপর। অতপর উঠে টলিটা বিছানায় কাছে এনে আসন করে বসে টলিটা খুলতেই ওর চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, মুখটা হয়ে যায় হা। কারণ আরিশের রুমে আরিশের টলি খুলে সে মেয়েদের পোশাক দেখতে পাবে সে ভাবেনি। যুথি কিছুটা কৌতূহল নিয়ে ড্রেসটা হাতে নিতেই দেখে ওটার পাশে আরও একটা ড্রেস। পরপর এক জায়গা থেকে 4টা ড্রেস বের করার পর ওর চোখে পড়ে বাকি টলিতে চকলেটে ভরপুর। এত এত চকলেট দেখে যুথির তো মাথায় হাত। যুথি পরপর দুটো ঢুক গেলে একটা চকলেট হাতে নিতেই ওর চোখ যায় পাশে একটা মোটা র্যাপিং পেঁচানো বক্সের উপর। যুথি হাতের চকলেটটা বিছানায় রেখে পেঁচানো র্যাপিংটা হাতে নিয়ে সেটা খুলে দেখে অনেক বড় একটা চকলেট। যুথি চকলেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই সেখানে নাম লেখা দেখে, ক্যানট গেট কোনাফা অফ ইট। যুথি নামটা পড়তেই মনে পড়ে এটা তো সেই দুবাইয়ের বিখ্যাত ভাইরাল চকলেট। যুথি চকলেটটা হাতে এপিট ওপিট করে টলিতে থাকা চকলেটগুলোর দিকে তাকিয়ে বলল, লুচু বেডা, আমাকে রুমবন্দি করেছেন তাই না? আজকে আমি আপনার এত টাকার চকলেট সব খেয়ে নিব। আর যদি সব একসাথে খেতে না পারি তাহলে জামার ভেতর লুকিয়ে সবগুলো চকলেট নিয়ে যাব, তখন বুঝবেন আমাকে রুমবন্দি করার মজা। যুথি একা একা এসব বকবক করে চকলেটটা খুলে খেতে শুরু করে। যুথি চকলেটের 3 ভাগের 1 ভাগ খেতেই ওর মুখ ফিরে আসে। এত কুনাফা, মিল্ক, পিস্টাচিও, ক্রিম, তাহিনি, সুগার মিলানো যে একটু খেতেই ওর মুখ ফিরে আসে। যুথি চকলেটটা টলির ভিতরে রেখে আরিশকে মনে মনে আরও কয়েকটা গালি দিয়ে দিল। সময়টা প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:56। তখন আরিশ ক্লান্ত শরীর নিয়ে মাত্র বাড়ি ফিরে বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসেছিল। এত দৌড়াদৌড়ি করে এখন তার হাত পা চিনচিন ব্যথা করছে। আরিশ হাত পা আড়মোড়া দিতেই লিমা খান ওর জন্য ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত এনে ওর সামনে দিতেই ও সেটা নিতে গেলে লিমা খানের দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নেয়। মনে পড়ে তার সকালের কাণ্ড ঘটানোর কথা। আরিশের অনুশোচনা হয়। লিমা খানের দিকে তাকাতেই আরিশ নিচের দিকে তাকিয়ে লিমা খানকে বলল, আই এম সরি বেজমা, আমি রাগের বশে সকালে। আমি জানি বাবা, তখনকার কথা বাদ দাও। তুমি সেই সকালে বের হলে, মাত্র ফিরলে, শরবতটা খাও, শরীরটা ভালো লাগবে।
আরিশ লিমা খানের কথায় ওনার থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে উঠে দাঁড়িয়ে ছোট করে একটা হাসি উপহার দিয়ে বলল, ধন্যবাদ মেজুমা। বলে দপদপ পা ফেলে ওর রুমের দিকে চলে আসে। আরিশ ওর রুমের দরজার সামনে এসে পেনটা বসিয়ে রুমে ঢুকতেই দেখে ওর রুম আর রুম নেই, এটা এক সার্কাস রুম হয়ে গেছে। আরিশ রুমের করুণ অবস্থা দেখে বিছানার দিকে তাকাতেই দেখে তার মৌ তার টি শার্টের পাশাপাশি তার কালো একটা প্যান্ট পরে ঘুমিয়ে আছে। আরিশ এটা দেখে একটু কাছে এগোতেই দেখে যুথির টি শার্টটা উঠে পেটের অনেকটা জায়গা উন্মুক্ত হয়ে আছে। হঠাৎ ওর চোখ পড়ে যুথির পেটের এক সাইডে কাটা অংশের উপর। আরিশ আস্তে পায়ে হেঁটে বিছানায় বসে যুথির পেটের দাগটার ওপর হাত দিতেই ওর মনে পড়ে এটা তারই দেয়া আঘাতের চিহ্ন, সেই 7 বছর আগে। এটা মনে পড়তেই আরিশ চোখ দুটো বন্ধ করে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে। একটু ঝুঁকে যুথির কাটা জায়গাটার ওপর পরম যত্নে চুমু খায়। অতপর আরিশ যুথির মুখমণ্ডলে চুমু দিয়ে ভরিয়ে দেয়। আরিশ চুমু খেয়ে উঠতে নিলে আবারও ওর পাশে বসে যুথির ঠোঁটে হালকা চুমু খায়। অতপর ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ ওয়াশরুমে ঢুকতেই যুথি লাফ দিয়ে উঠে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে। ও এতক্ষণ অনেক কষ্টে ঘুমের ভান ধরেছিল। আরিশের চুমুগুলো ওর শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। কি মারাত্মক অবস্থা! যুথি নিজেকে স্বাভাবিক করে দরজার দিকে তাকাতেই দেখে দরজা ভেতর থেকে চাপানো। এটা দেখে যুথি বিছানা থেকে উঠে টলি থেকে সব চকলেটগুলো ওর জামার মধ্যে পেঁচিয়ে 2 হাত দ্বারা আবদ্ধ করে আরিশের রুম থেকে ভোতর। আরিশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শরীর মুছতে মুছতে বের হয়ে দেখে ওর পরিপাটি গোছানো বিছানা সম্পূর্ণ এলোমেলো করা, তার উপর ছড়িয়ে আছে 4টা ড্রেস। আরিশ মেঝেতে তাকাতেই দেখে টলির চারপাশটা চকলেট ছড়িয়ে ছিটিয়ে আছে। টলির থেকে চোখ সরিয়ে কাভারের দিকে তাকাতেই দেখে ওর গোছানো জামা কাপড় সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আরিশ সম্পূর্ণ রুমটা দেখে স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে। আরিশ তো জানতো আজকে সে বাইরে বের হলে তার ফিরতে লেট হতে পারে, তাই তো সে তার মৌকে শুধু বেঁধে রাখার ভয় দেখিয়েছিল। কারণ রুম থেকে বের হতে তার মৌ যে বাঁধন খোলার চেষ্টা করবে সেটা তো সে জানে, তাই তো সে জেনে বুঝে এমন করে বেঁধেছে যেন তার মৌ নিমেষেই বাঁধন খুলে ফেলতে পারে। কিন্তু সে এটা বুঝতে পারেনি তার হাফ ফুট হাতের বাঁধন খুলে তার রুমের 13টা বাজাবে। আরিশ এটা ভেবে মুচকি হাসে। চকলেট তো নিয়েছে, তাও সব না, যদিও সম্পূর্ণ ট্রলিতে যা ছিল সব যুথির জন্যই ছিল। আরিশ আলাদা করে তার মৌয়ের জন্য নিয়ে এসেছিল, কিন্তু তার মৌ তার জন্য এসে দাবি করেনি যে তার জন্য কিছু এনেছে কিনা। কিন্তু তার মৌ কিছু জিজ্ঞেস করেনি, তাই তো আরিশেরও আগ বাড়িয়ে দেয়া হয়নি তার মৌয়ের জন্য আনা সামান্য গিফটগুলো। আরিশ এসব ভেবে চকলেটগুলো ট্রলিতে তুলে পাশাপাশি ড্রেসগুলো রেখে ওর জামা কাপড়গুলো কাভারে গুছিয়ে রেখে পেছনভাবেই বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল। আজ সারাদিন এত কাজের চাপে শরীর ব্যথা করছে ওর। এই সময় তার মৌকে তার ভীষণ প্রয়োজন, তাই আরিশ ওর ফোনটা হাতে নিয়ে ফারিকে টেক্সট পাঠায়। ফারি, মৌকে আমার রুমে জলদি আসতে বল। ফারির রুমে বসে মনোযোগ দিয়ে ইংলিশ মুভি দেখছিল আর মনে মনে মজা নিচ্ছিল। তখন ফোনে আরিশের নম্বর থেকে টেক্সট আসতে দেখে মেসেজটা পরে ভ্রুকুসকে রিপ্লাই পাঠালো। ভাই, তুমি তো সকালে মৌকে আমার রুমে লক করে গেলে, ও তোমার রুমেই আসছে। ফারির টেক্সটের সাথে সাথে আরিশের টেক্সট আসে। গাধা, মৌ আমার রুমে থাকলে কি তোকে পাঠাতে বলতাম? ফারি মেসেজটা পড়ে মুখ ফুলিয়ে মনে মনে বলল, বুঝলাম না সবাই আমাকে গাধা বলে কেন। বলে যুথির রুমের দিকে পা বাড়ায়। যুথি রুমে এসে চকলেটগুলো লুকিয়ে রেখে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আরিশের পরা ড্রেসগুলো চেঞ্জ করার জন্য। যুথি ড্রেস চেঞ্জ করে বের হতেই দেখে ফারি ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এটা থেকে যুথি চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে ওর কাছে এসে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আরিশ ভাই তোকে তার রুমে যেতে বলেছে। যুথি ফারির কথা শুনে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আসছে, ভাই ডাকছে, তুই যা, আমি কোথাও যাবো না। ফারি যুথিকে ভেঙচি দিয়ে কথা বলতে দেখে নাক মুখ কুচকে বলল, আমাকে ডেকেছে যে আমি যাব, তোকে পাঠাতে বলেছে। তুই তাকে বলে দে আমি কোথাও যাব না। ঠিক আছে, আমি বলছি তুই যাবি না। হ বল। ফারি যুথির কথায় মোবাইলটা ওর সামনে ধরে বলল,
এটা পর। জ্যোতি ফারিকে ওর দিকে কেমন করে হাসতে দেখে ফোনের দিকে তাকিয়ে দেখে আরিশ দুটো রাগের ইমোজি দিয়ে লিখেছে। ঠিক আছে, ওকে আসতে হবে না। ওকে বল রেডি থাকতে, আমি বরং ওর রুমে আসছি। জ্যোতি মেসেজটা পড়ে চোখ মুখ ছোট করে বলল, আমি তো মজা করে বললাম, আমি এখনই তার রুমে যাচ্ছি তো। বলে ফুসতে ফুসতে রুম থেকে বেরিয়ে